Number one, student life is the golden season of life. This is a দুইটা ওয়ার্ড দেওয়া যায়, একটা হলো ফরমেশন আর একটা ফরম্যাটিভ পিরিয়ড অফ লাইফ। দিস ইজ দ্য টাইম ফর প্রিপারেশন, ফর প্রিপেয়ারিং অফ হয় না, ফর প্রিপারেশন অফ ফিউচার লাইফ। Students are the future leaders of the country. They should have patriotism. They should achieve quality education. Quality ছিল education answer. And build themselves as com competitive, প্রতিযোগিতামূলক, competitive citizens. COMPETE, compete, প্রতিযোগিতা করা। কম্পিটিটিভ মানে এমন সিটিজেন হলাম যেন প্রতিযোগিতা করতে পারি, সমাজে ভালো। কম্পিটেন্ট সিটিজেন্স যদি চিন্তা করি তাহলে হয়তো দক্ষ সিটিজেন হতে পারে। বিল্ড দেমসেলস অ্যাজ কম্পিটেন্ট সিটিজেন হতে পারে, কম্পিটেন্স হতো। দে শুড গেইন knowledge and learn the art of behavior and interaction before others. Those who live a luxurious life are always indifferent to the miseries of the poor. They enjoy life in amusement and merriment. They are self-centered people. They have little realization and realization of the untold sufferings of the poor. They remain careless to their sufferings. They feel to work for their betterment. They remain uncomfortable to work for their betterment. ধনী মানুষেরা, সম্পদশালী মানুষেরা, লাক্সারিয়াস লাইফ যারা লিড করে, ওরা কিন্তু না, ওরা কিন্তু দরিদ্র মানুষের জন্য তেমন একটা কাজ করতে চায় না। দরিদ্র মানুষ হেল্প চাইলে 10 টাকার নোট বের করে দেয়। হওয়া উচিত ছিল 10,000, কারণ তোর কোটি কোটি আছে, তাই না? ওটা LC 200-এ চড়ে, সে যদি এটাই চড়ে, একজন দরিদ্র মানুষের তো একটা মোটরসাইকেল থাকতে পারে, সেটার টাকাও সে দিতে পারে না, সে দেয় 10 টাকার নোট, ঠিক না? তার ছেলেকে মাসে 50,000 টাকা বেতন দিয়ে, 50,000 টাকা স্কুলের বেতন দিয়ে প্লেস হারবারে পড়াইতে পারে। এরপর এক সময় দেশের বাইরে পাঠাইতে পারে কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু সে একজন 10 জন দরিদ্র মানুষের মাসে 1,000 টাকা করে দিয়ে স্কুলে পড়াবে, এই দায়িত্বটা নিতে পারে। এটা হলো সমাজের লাক্সারিয়াস শ্রেণী। দরিদ্র মানুষদেরকে যারা হেল্প দেয় অধিকাংশ ক্ষেত্রে এরা মিডিল ক্লাস। খুব হায়ার ক্লাস যেটা দেয় সেটা সাধারণত আমি দেখেছি ঈদে কুরবানিতে 300 পিস শাড়ি কিনে দিয়ে জাকাত দিয়ে দিল। জাকাতের শাড়ি 300 টাকা দাম পার পিস। মার্কেটে গেলে জাকাতের শাড়ি নামে আলাদা শাড়ি আছে, গরিব মানুষের শাড়ি, কোয়ালিটি ভালো না, দুই দুইবার ওয়াশ করলে ওটা, আমরা বাংলাতে গ্রামে বলেছিলাম তেনা, তেনা তেনা হয়ে যাবে, ঠিক আছে, এরকম আলাদা কাপড় দেয়। তো লাক্সারিয়াস লাইফ যারা লিড করে তারা কারা? উত্তর তারেক রহমান, উত্তর বেগম জিয়া, উত্তর শেখ হাসিনা, যারা এতদিন করেছে, উত্তর, হ্যাঁ, উত্তর সজীব ওয়াজেদ জয়, লাক্সারিয়াস লাইফ যারা লিড করেছে। উত্তর শেখ হাসিনার যে একান্ত ঘনিষ্ঠ পীর হুজুর ছিল না একটা, দাড়ি চুল কি দাড়ি কাইটে পরে পালাবার লাগছিল, বেক্সিমকো গ্রুপের, হ্যাঁ বেক্সিমকো গ্রুপের হ্যাঁ সালমান, কিংবা বসুন্ধরা গ্রুপের সায়েম সুবান বা তার বাবা, এরা হলো লাক্সারিয়াস লাইফ লিড করে। এদেরকে আমি কখনোই, আমাদের আমাদের সাকিব আল হাসানও লাক্সারিয়াস লাইফ লিড করে, কিন্তু আচ্ছা, আমাদের সাকিব আল হাসানও লাক্সারিয়াস লাইফ লিড করে, কোনোদিন দেখি নাই যে সে আহ, এভাবে মুক্ত হস্তে দরিদ্র মানুষদের দান করেছে। যেটা করেছে সেটা অন্য দু একজনকে দেখেছি, মুশফিককে দেখেছি, মুশফিককে দেখেছি সে হেল্প করেছে। তার ব্যাচেলর পয়েন্টে কাম মিল আছে, ও হেল্প করছে স্যার, আমি দেখছি স্যার।
কোথায়? ভিডিও ভিডিও করার জন্য। ঠিক আছে, সত্যিকারের লাক্সারিয়াস লাইফ কিন্তু দরিদ্রদের যারা হেল্প করে তাদের দেখেছি মিডিল ক্লাস, লাক্সারিয়াস লাইফের। আর যেটাই স্যার বাংলাদেশের ইকোনমিক ডেফিনিশন অনুসারে লোয়ার ক্লাস, টিচারদের এত টাকা হয় না যে তারা মিডিল ক্লাসে উঠবে, এটা মনে রাখো। লাক্সারিয়াস লাইফ যারা, তাদের 90%, 100%ই শিল্পপতি। একটা আহ, সামান্য একটা এক্সাম্পল দিই। এই যে বসুন্ধরা টিস্যু না, বাংলাদেশের মানুষ হলো 18 কোটি, ফ্যামিলি ধরলাম 5 দিয়ে ডিভাইড করলে 4 কোটি। আহ, এক মাসে 4 কোটি পিস বিক্রি হয়। পার প্যাকেটে 10 টাকা লাভ হইলে 40 কোটি টাকা এক মাসে লাভ, পার প্যাকেটে। এবার হিসাব করো বছরে কি লাভ। হ্যাঁ, তোমার হাতের কলমটা মেটাডোর, তোমার হাতের মেটাডোর কলমটা প্রতি সপ্তাহে হয়তো 20 কোটি পিস বিক্রি হয়। পার কলমে 1 টাকা লাভ করলে মাসে হয় হলো 4 ইন্টু, পার কলমে 1 টাকা হলে যদি 20 টাকা হয়, ঠিক আছে, সপ্তাহে যদি 20 টাকা হয়, মাসে হলো ইন্টু 4, 4 সপ্তাহে 1 মাস, 80 কোটি টাকা লাভ শুধু। এগুলো হলো শিল্পপতি। তুমি আমি চাকরি করি, এরা কি কোনোদিন শিল্পপতি হইতে পারে না? এরা তো কি বলবো, দিনে আনে দিনে খাওয়া মানুষ। বুঝছো? এরপরে লাক্সারিয়াস লাইফ কাদের? ইলন মাস্ককে দেখো না, কিন্তু তার স্টারলিংকের দাম কমাবে না। বাংলাদেশের মতো দেশকে সে চাইলে ফ্রিতে দিতে পারে ওয়াইফাই, পুরা বাংলাদেশ। তার তো স্যাটেলাইট কানেকশন, কিন্তু সে সেটা করবে না। হ্যাঁ, কোটিপতি যারা ওই লেভেলে আছে, শিল্পপতি, লাক্সারিয়াস লাইফ লিড করে, তাদের বৈশিষ্ট্য এটা। তাদের বৈশিষ্ট্য এটা, দরিদ্র মানুষদেরকে শোষণ করেই তারা ওইখানে উঠছে। তারা এই শোষণ কখনো ছাড়বে না। ঠিক আছে, এটা মনে রাখো। এখন ভিডিওতে যা দেখো বাস্তবতায় সেটা নাও হতে পারে। ভিডিওতে যা দেখো বাস্তবতায় সেও নাও হতে পারে। ওই আরো 5-7, না আরো 10 বছর আগের কথা, আহসান হাবিব পেয়ারে খুব বিখ্যাত হয়েছিল। আহসান হাবিব পেয়ার একটা গান, হুজুর, আহ গান গেয়ে ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার পর দেখি তার একের পর এক ভিডিও আসতে থাকে, বাচ্চারা খুব তার ফ্যান ছিল। রাজুকের বাচ্চাদের কাছ থেকে আমি তার নাম জেনেছি প্রথম। আর নাম হলো আহসান হাবিব পেয়ার। পরে দেখা গেল যে সে কোনো একটা দরিদ্র রিক্সাওয়ালা, রিক্সা রেখে দুপুরবেলা গাছের নিচে রিক্সা পার্ক করে রিক্সায় ঘুমাইছে। এইটার সে ভিডিও করতেছে যে এই দরিদ্র রিক্সাওয়ালা আর পারতেছে না, তাকে হেল্প করার জন্য আপনারা যে যেখান থেকে পারেন। যেহেতু তার অনেক ফলোয়ার আছে, সে এক ভিডিও থেকে বিকাশ নাম্বার দিয়েছে তার নিজের। এক ভিডিও থেকে সে ইনকাম করেছে 4 লাখ টাকা। দরিদ্র রিক্সাওয়ালারা 10,000 টাকা দিয়ে ভিডিও করছে যে আপনাদের দেওয়া থেকে আমি রিক্সাওয়ালাকে হেল্প করলাম। আর বাকি 3,90,000 টাকা নিয়ে নাই। ঠিক আছে, এই জন্য আমি, এই জন্য ভিডিও দেখে যারা কিছু করে তাদেরকে আমি বিশ্বাস করি না। তাদেরকে আমি বিশ্বাস করি না। তুমি মিস্টার বিস্টের ভিডিও যা দেখতেছো বাস্তবতা হয়তো তার নাই হতে পারে। কারণ কারণ তুমি হয়তো ম্যাক্রো ভিডিও সম্পর্কে কোনো আইডিয়া নাই। আচ্ছা, বেশি বলে ফেললাম নাকি? আচ্ছা, তাহলে ভালো থাকার উপায় কি বাংলাদেশের এই অর্থনীতিতে? উত্তর দেশের বাইরে যাও, এসএসসি তে তোমার জীবনের সেরা রেজাল্টটা করো, গোল্ডেন এ প্লাসটা পাও। সেরা বলতে একদম অল ওভার বাংলাদেশে ফার্স্ট হইতে হবে এমন না, হইলে ভালো, হইতে পারলে ভালো। তুমি ওই লেভেল পর্যন্ত পৌঁছাইলে অবশ্যই তোমাকে আমি তোমার প্রশংসা করব। ঠিক আছে, এসএসসি তে তোমার জীবনের সেরা রেজাল্ট বলতে গোল্ডেন প্লাসটা পাও, মার্কস গুলো যেন ভালো থাকে। এইচএসসি তেও সেটা করো, গোল্ডেন প্লাসটা পাও। আর ইন দা মিন টাইম ক্লাসের ফর্ম লিডার, সায়েন্স ফেয়ার,
এরপর ডিবেট ক্লাব, মান ক্লাব, এরকম কয়েকটা পার্টিসিপেট করে 4-5টা সার্টিফিকেট জোগাড় করে ফেলো। মানে এরপরে এরকম 4-5টা সার্টিফিকেট জোগাড় করে ফেলো শ্রেয়াস, 4-5টা সার্টিফিকেট জোগাড় করে ফেলো। এই সার্টিফিকেট গুলো তুমি যখন ইউএসএ তে কমন অ্যাপে অ্যাপ্লাই করবে গ্রাজুয়েশনের জন্য, তোমার অ্যাপ্লিকেশনের ভ্যালুটা বাড়াবে। আমার বাসায় ডজন খানিক আমার নিজের সার্টিফিকেট এবং আর্ট করে। শুধু আর্ট দিয়ে কি হবে? ও হ্যাঁ, art করতে হবে। আর্টের তোমার জীবনের একটা সার্টিফিকেটই যথেষ্ট ছিল, আর দরকার ছিল না। এবার অন্য সেক্টরের সার্টিফিকেট দরকার ছিল। art আছে, হ্যাঁ, ঠিক আছে, তো এরকম বেশ কিছু অ্যাচিভমেন্ট করো লেখাপড়ার পাশাপাশি, কিন্তু ওইগুলোকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে ফেলো না সার্টিফিকেট অর্জন। 5-6টা থাকলেই হয়। এরপর এরপর ইন্টারমিডিয়েট করার পরে অনার্স মাস্টার্সে কোন সাবজেক্টে স্টাডি করবে এরকম কোন একটা সাবজেক্ট সিলেক্ট করে ফেলো। সেই সাবজেক্টের একটু বাড়তি স্টাডি করো, অনলাইনে ঘাটাঘাটি করো, এআই প্রযুক্তি আছে এখন, ঘাটাঘাটি করে নিজে কিছু একটা আর্টিকেল টার্টিকেল লেখো, লেখে কোথাও না কোথাও পাবলিশ করার চিন্তা করো। এইটা তোমার ইউএসএ তে স্কলারশিপ পেতে বেশ হেল্প করবে। ইউথ সামিট হয়, পুরো এশিয়াতে হয়, বাংলাদেশে হয়, সব জায়গায় হয়। ইন্টারন্যাশনালিও অ্যাটেন্ড করতে পারবা। ইউথ সামিটে একটা আর্টিকেল প্রেজেন্ট করো, পার্টিসিপেট করো, সার্টিফিকেটটা আনো। এরকম কিছু থাকলেই তুমি স্কলারশিপ পেয়ে যাবা ফুল ব্রাইট। ঠিক আছে, তো এসবকে এরকম কিছু অ্যাচিভমেন্ট দিয়ে তুমি কিন্তু ইউএসএ তে চলে যেতে পারো খুব সহজেই। আর অ্যাপ্লাই করার সময় আহ, একটু বেশ ভালো দক্ষ অভিজ্ঞ এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করো, যেন তারা তোমাকে সঠিক গাইডলাইনটা দিতে পারে। আর এই রেকমেন্ডেশন লেটার যা লাগে এগুলো আমরা দিতে পারি। হ্যাঁ, তারপর কমন অ্যাপে আমরাও অ্যাপ্লিকেশন সবসময় আমরা প্রসিড করে থাকি, এটা কঠিন কিছু না। তো সেভাবে স্টাডি করো। যদি বাংলাদেশে থাকতে চাও আমার আপত্তি নাই, কিন্তু ভালো কিছু জীবনে করতে চাইলে ভালো দেশে যাও, এটা আমার পরামর্শ। বাংলাদেশে ভালো কিছু করা সম্ভব তোমার যদি ভালো এইম ইন লাইফের সাথে মিলিয়ে আচ্ছা, বুয়েটে বা মেডিকেলে বা ইউনিভার্সিটিতে তোমার এইম ইন লাইফের সাথে মিলিয়ে সাবজেক্ট পেয়ে যাও, তাহলে তো ভালো এটা। বাংলাদেশ ভালো কিছু করতে পারে। তাহলে এটা অবশ্যই ভালো। এবং বাংলাদেশের হাইয়েস্ট বাংলাদেশের হাইয়েস্ট লাইফ স্ট্যান্ডার্ড যদি বলো, তাহলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন লিড করতেছে হাইয়েস্ট লাইফ স্ট্যান্ডার্ড। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লাইফ স্ট্যান্ডার্ড, ইউএস এর এটা হয়তো কমন মানুষের লাইফ স্ট্যান্ডার্ডের সমান। এরপরে ইউএসএ তে যাও, আরো কিছু সুবিধা আছে ইউএসএ তে স্টাডি করে। ওইখানে বেশ কিছু প্রপার্টি কিনো, প্রপার্টি কিনলে ওখানে সিটিজেনশিপ পাওয়াটা ইজি হয়। প্রপার্টি কিনে আবার সেল করতে পারবা, ওখানে প্রপার্টি প্রচুর সেল হয়। প্রপার্টি কিনে সিটিজেনশিপ পাওয়ার পরে আবার ওই প্রপার্টি চেঞ্জ করে অন্য জায়গায় কিনতে পারবা বা চেঞ্জ হতে পারবা, এটা দিয়ে আছে। আরো অনেক শর্ত আছে। এরপরে আরো মানে ইউএসএ তে পার্মানেন্ট রেসিডেন্সির অনেক সুবিধা আছে। ধরো তুমি ইউএসএ তে অনার্স লেভেলে যেতে পারলা না, মাস্টার্স লেভেলে যাও। মাস্টার্স লেভেলে পারলা না, বাংলাদেশে চাকরি পেয়ে গেছো, ঠিক আছে, বিয়ে করে পিএইচডি করতে যাও, বউকে সাথে নিয়ে যাও, সেও ওখানে স্টাডি করুক, তুমিও করো। ইন দা মিন টাইম তোমাদের একটা সন্তান ইউএসএ তে হলে সন্তানটা ইউএসএ সিটিজেনশিপ, বাবা মার জন্য আজীবন পার্মানেন্ট রেসিডেন্সি। ঠিক আছে, পরে ওখান থেকে কাজ খুঁজে নিলা, ও ওয়ার্ক পারমিট নিয়ে নিলা, কাজ খুঁজে খুঁজে নিলা, ইউএসএ তে জব করলা। তো অনেক জীবনে মানে একবার ব্যর্থ হয়ে কখনো হতাশ হয়েও না, মানে অপরচুনিটি বারবার আসে। কেন, আমি আমার প্রতি বছর স্টুডেন্ট যায়, অনেককে তো আমরা রেকমেন্ডেশন লেটার দেই, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করে দিই। আমি তো ইউএসএ আমার স্বপ্নের দেশ না। আমার স্বপ্নের দেশ আমার স্বপ্নের দেশ সৌদি আরব। বাংলাদেশ আছে। বাংলাদেশ অবশ্যই ভালো দেশ, কিন্তু স্বপ্নের দেশ না। আর বিদেশে রাজনীতি শুরু করতে। সৌদি আরবের চেয়েও আমার ইরানকে আরো বেশি ভালো লাগে। আচ্ছা, এমন দেশে আমি কেন যাব যেই দেশে আমার প্রতিবেশী আমার জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবে না? ছাড়া আফ্রিকায় ঠিক আছে, রাজনীতি করতে লাভ আছে। বিদেশে বিদেশে গিয়ে রাজনীতি না করো, এটা আমার পরামর্শ। পরে পরীক্ষায় সে দেখবো। বিদেশে গিয়ে রাজনীতি না করো, রাজনীতি করবে তুমি বিদেশে গিয়ে যদি সিটিজেনশিপ পাও,
তোমার সন্তানেরা, তাদেরকেও উপদেশ দিয়ে যাবা রাজনীতি না করার জন্য, তার সন্তানেরা, এভাবে 7 প্রজন্ম পরে তারপরে রাজনীতির পারমিশন দিয়ে যাবা। আর হ্যাঁ হ্যাঁ, কেউ যেন বলতে না পারে সে ইউএস এর সিটিজেন না। 7 জেনারেশন হলে ভুলে যায় মানুষ যে তার আদি কোথায় ছিল। বুঝছো? মানে তা জীবনে সুস্থ সুন্দর ভালো থাকার জন্য সুন্দর একটা চাকরি, সুন্দর মানুষের সাথে থাকা, সুন্দর একটা বসবাসের স্থান, আর অফিসের সুন্দর কলিগ, ফুটবলের ছেলে মেয়েদেরকে সুন্দর মানুষ করা, সুন্দর প্রতিবেশী, এগুলোর কোনো বিকল্প নাই জীবনে ভালো থাকতে হলে। এটা তুমি এটা তুমি যে জহির স্যারের ভোলা দ্বীপ জেলা বরিশালেও এই আরামে থাকতে পারবা, ঢাকাতেও পারবা যদি এরকম পরিবেশ করে নিতে পারো, যেমন তোমরা তোমাদের পরিবেশে কতটা নিশ্চিন্ত থাকো। শ্রেয়াস, ঠিক আছে? তো জীবনে ভালো থাকার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না। যদি ফুটবলের কিন্তু দিকে সন্তুষ্ট যদি না হও, আরো ভালো বেটার কিছু চাও, তাহলে এই কথাগুলো সবার জন্য। আমি যাচ্ছি 3-তে, যথেষ্ট বলে ফেলছি। দ্য বুকস অফ ফেমাস রাইটার্স are put on sale in the book fair. Most of the visitors buy books of different পাবলিকেশনের বই কিনে না পাবলিশার্স এর বই কিনে, কোনটা? Publishers. Almost no visitor returns from the fair without making any purchase. The buyers like to buy at a fair price. Our book fair is always crowded as various books are displayed in a fair. The buyers get a scope to choose books. They buy their, একটা ও কমে যাবে, লাস্টে এন অ্যাড হবে। এফ নাম্বারে না, ভ্যারাইটি হলে, আচ্ছা তোমার প্রশ্ন যেহেতু করেছো যে এফ নাম্বারে ভ্যারাইটি হয় না কেন, তাহলে উত্তর হলো ভ্যারাইটি একটা নাউন, নাউনের পরে একটা প্রিপোজিশন লাগে, ভ্যারাইটি অফ বুকস, দুইটা নাউনকে কানেক্ট করার জন্য প্রিপোজিশন ছাড়া হয় না। Chosen books after a long search. This facility is unavailable in any place other than a book fair. A book fair is always welcoming to the students. Kindness is a divine virtue, so we should not be unkind to the people in distress and even to lower animals. Some naughty boys enjoy beating the lower animals like dogs and cats. This is an irrational behavior. Animals are dumb creatures. They are harmless beings. Some animals are very faithful and they feel no hesitation to risk their lives for our protection. আচ্ছা, বিদেশে যাওয়ার গল্প যেহেতু করেই ফেললাম, লাস্ট কোভিড পরবর্তী আমার যে স্টুডেন্টটার অ্যাপ্লিকেশনটা বারবার করা লাগছে তার গল্পটা করে ফেলি সংক্ষেপে 2-3 মিনিটে। প্যাক আপ করো না, আমরা 5 নাম্বার তো থামার মতো ভালো একটা জায়গা, ওইটা না করে যাব না। ওইটা না করে যাব না, 5 নাম্বার করবো, প্যাক আপ করো না। তো ওর গল্পটা করেই ফেলি। ওর নাম হলো তাজরিয়ান কামাল। আমি ওর ফর্ম মাস্টার ছিলাম 6 থেকে 10 পর্যন্ত। ওর বাবা হলো লয়ার, ওর মা মাইলস্টোনের কোনো একটা ব্রাঞ্চের টিচার। তো ওর প্রথমবার অ্যাপ্লিকেশন করলাম, স্কলারশিপ আসলো না। দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করে দিলাম, এখন 50% স্কলারশিপ আসতেও যাবে না। আর তৃতীয়বারে আমি বিরক্ত হয়ে গেছি। ঠিক আছে, বিরক্ত হয়ে গেছি, বাট কি করব, পরে দেখি ও এখানে চলে আসছে কোচিং এর এখানে। এখানে এসে বাইরে দাঁড়ায় আছে, ছুটি দিলাম, তারপরে বলতেছে স্যার যতই বিরক্ত হন আমার অ্যাপ্লিকেশন এই লাস্ট টাইম স্যার, এটা করতেই হবে। থার্ড টাইম করে দিলাম। কমন অ্যাপে আর কি সবকিছুই করা যায়। কমন অ্যাপ থেকে ওখানে আমার অ্যাকাউন্ট আছে, টিচাররা, হ্যাঁ, টিচাররা অ্যাকাউন্ট করে স্টুডেন্টদের রেফার করে অ্যাপ্লাই করতে হেল্প করতে পারে, কাউন্সিলরও থাকতে পারে, রেকমেন্ডারও থাকতে পারে। দুই ধরনের টিচারদের জন্য দুই ধরনের অপরচুনিটি আছে। তো ওইটাতেও থার্ড টাইম অ্যাপ্লাই করলাম। থার্ড টাইমে সবচেয়ে বেশি বার সময় লাগছে, বেশি সময় লেগেছে। থার্ড টাইমে কিছু একটা প্রবলেম হচ্ছিল আমাদের ওয়েবসাইটে, ওর 3 দিন আসা লাগছে আমার এখানে। এখান থেকে আপলোড দিলাম, ও পরের দিনে বললো স্যার মেইল আসছে আপলোড, ওরা পায় নাই ডকুমেন্ট। পরের দিনে আবার আসলো, ওইটা আপলোড দিলাম, এটা পাইছে, কিন্তু পরে আরেকটা ডকুমেন্ট আবার পায় নাই। পরে থার্ড ডে তে আবার ওর আসা লাগলো,
আপলোড দিলাম, ইত্যাদি ইত্যাদি। এভাবে হলো। সব শেষে একদিন দেখি আহ আমাকে মেসেজ করছে, স্যার আপনি বাসায় ফিরবেন কয়টায়? ও আমার বাসাটা চিনে। বাসায় ফিরবেন কয়টায়? বললাম যে এই কয়টা, রাত সোয়া 10টার আগে না, এর পরে বাসায় ফিরি। তো বাসায় যখন ফিরলাম তখন তার 5 মিনিট পরেই দেখি ও আর ওর বাবা মিষ্টি নিয়ে চলে আসছে। ফুল ব্রাইট স্কলারশিপ হইতে এটা ওভার দা ফোন জানাই নাই, বাসায় চলে আসছে। এরপরে ওই যে 13 বছর আগে সেটা গেল। তো জীবনে হতাশ না হয়ে চেষ্টা করলে ভালো কিছু করতে পারবা, কিন্তু তার জন্য তোমাকে স্টাডি করতে হবে, জানতে হবে। তুমি যেই সাবজেক্ট স্টাডি করতে চাও ওই সাবজেক্ট রিলেটেড কিছু সার্টিফিকেট থাকা বেটার। স্যার এখন ধরেন ওই সাবজেক্ট রিলেটেড আইডিপি। স্যার আমি ট্রেনিং করবো, হুম। ক্লিয়ার করবো। আচ্ছা, ওই সাবজেক্টের বাংলাদেশে কিছুই নাই। ওইটার সাথে ব্রড কোনো সাবজেক্ট আছে? ব্রড কিছু না কিছু আছে। বায়োলজি একটা কিছু না কিছু আছে, হ্যাঁ। ওই সাবজেক্টের একটা বায়োলজি অলিম্পিয়াডে সার্টিফিকেট আনো। বুঝতে পারছো? রিলেটেড কিছু দরকার তোমার। ওরাও জানে যে বাংলাদেশে এগুলো স্পেসিফিক কিছু হয় না, ওরাও জানে। কিন্তু ওই রিলেটেড কিছু দিতে পারলেই যথেষ্ট, ওরা বুঝে। আর রেকমেন্ডার তো রেকমেন্ডেশন লেটার ওটা উল্লেখ করে দিবে যে ওর ফ্যাসিনেশন হলো এই সাবজেক্ট। ঠিক আছে, 5 নম্বরটা করো। আমরা ভালো থামার মতো স্টপেজে না এসে থামবো না। 5 নম্বর এতক্ষণ করে ফেলছো মনে হয়। তাহলে 2 1 মিনিট নিয়ে করে ফেলো। কথা আপনি যেহেতু মানে বাইরে থেকে কথা শুনবে দিচ্ছেন। ও, কেউ জয়েন না করলে লিংক আউট হয় না, টাইম আউট হয় না। টাইম আউট হতে হলে কেউ জয়েন করতে হয়। কেউই জানবে না, না, এলাকা নিতেছে। আমি নিতেছি যেন পরে ওদেরকে রেকর্ডিংটা দিতে পারি, কারণ নেটওয়ার্কের বাইরে থাকলে ওরা জয়েন করবে কিভাবে? রেকর্ডিংটা যেন দিয়ে দিতে পারি। The other name of water is life. Clean water is drinkable. Dirty water is unsafe. Clean water is uncontaminated and suitable for drinking. Bangladesh is a riverine country, but we get inadequate water for use. The water of our rivers is filthy and poisonous. মানে প্রথমটা বাইরে করছে বা এইসব করছে। আচ্ছা। We should keep water clean for health, happiness, and longevity. The government should play an active role to keep water safe. 5 পর্যন্ত করলাম, 6 থেকে 20। আমি 2টা পেজ দিয়ে দিচ্ছি। কতদিন ছুটি দিব সেটাও এখন বলে দিচ্ছি। আহ 1টা সপ্তাহ ছুটি থাকবে। তাহলে আহ আজকে যদি স্যাটারডে হয়, সরি আজকে তো ওয়েনসডে, আমাদের নেক্সট ক্লাসের শিডিউল হলো স্যাটারডে, ওই দিনে ঈদের দিন। ওই দিন তো তোমরা এমনিতেই লজিক্যালি ছুটি পাও। তারপরের দিন হলো, এরকম করতেছে কেন? Why is it why isn't it working? আচ্ছা, তারপরের দিন হলো পরের দিন হলো সোমবার। আপলোড হচ্ছে না কেন? নেট নাই নাকি? আচ্ছা, এখানে আপলোডটা হলে আমি একটু পরে ট্রাই করে দিচ্ছি। তো সোমবারের ক্লাসটা ছুটি দিলাম। ওয়েডনেসডের ক্লাসটা আমি যদি অনলাইনে জয়েন করতে বলি, করবা? এটা ডিপেন্ড করে যে গ্রামে আমার কোনো ব্যস্ততা আসবে কিনা। এক সপ্তাহ পরে শুরু করবো। মাঝখানে একটা অনলাইন ক্লাস করলে কি বা হয়? 1টা ঘন্টা তোমার। যদি আমি গ্রামে কোনো কাজে ব্যস্ত না হয়ে পড়ি, চেষ্টা করবো একটা ক্লাস নেওয়ার জন্য। টিচার বলছে যে মানে বই খাতা নিয়ে যাওয়া, অনলাইন ক্লাস করা। দেখ, আর আমি 6টা বুঝি এতগুলো বই খাতা নিয়ে যাবো। আর ব্যস্ত হয়ে পড়লে তোমাদের আর চাপ দেবো না, ছেড়ে দিবো। ব্যস্ত হয়ে পড়লে তখন আর কোনো মেসেজ দিব না। তখন বুঝবো যে তাইলে আহ নেক্সট স্যাটারডে, মানে নেক্সট স্যাটারডে, ঈদের ঈদের স্যাটারডের পরের স্যাটারডে ক্লাস অফলাইন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর ভ্যাকেশনে যদি কোনো আমি কিছু আর বাড়তি কোনো হোমওয়ার্ক না দেই, তাহলে মনে রাখবা ভ্যাকেশনের হোমওয়ার্ক হলো রিটেন পার্ট। হ্যাঁ, রিটেন মুখস্থ করবা, শিখবা। মিনিং বুঝে শিখলে 4 5 বার পড়লে এমনিতেই হয়ে যায়। 100% মুখস্থ করা লাগে না।
তুমি যদি না বুঝে মুখস্থ করতে চাও তাহলে আমি বলবো যে বোকামি করছো। আর তোমার তো দরকার ভালো মানসম্মত একটা লেখা। তুমি তো ইংলিশ ভার্সনে ছোট থেকেই আছো, তোমার নিজের একটা ল্যাঙ্গুয়েজের স্ট্রেংথ এমনিতেই আছে। তুমি জাস্ট শুধু আমার ওই ফরম্যাটটা ফলো করে বেশ কয়েক 7-8 বার যদি রিডিং করো, এমনিতেই তোমার ওই লেভেলটাই থেকে যাবে, রাইট? লেখার ক্ষেত্রে 100% বসে বসে মুখস্থ করাটাকে আমি অপছন্দ করি, বিশেষ করে ইংরেজি ভাষাটা। বাংলাদেশের কারিকুলামে মুখস্থ ছাড়া উপায় নাই, বাট তবুও আই গেস যে 100% মুখস্থ আমি পছন্দ করছি না। ওকে, আল্লাহ হাফেজ। ঈদের সালামি যদি কোনো হোমওয়ার্ক দেই সেটা, আচ্ছা, দাও সালামি 100 টাকার একটা নোট স্ক্যান করে পিডিএফ করে দিয়ে দেবে।